হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমাদের শুভ নববর্ষের ফিজিক্স লাভার 2.0 চ্যানেল থেকে তোমাদের জন্য একটা বিশেষ উপহার, সেটা হলো ভৌতবিজ্ঞান সাজেশান। আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। লেখাই আছে 100% গ্যারান্টি সহ দিচ্ছি। ঠিক আছে, আমার এক কথা 100 কথার সমান। ওকে, তো চলো আমরা সরাসরি শুরু করে দিই। আমার ভৌতবিজ্ঞান সাজেশান কী কী আছে। হাতের পেন দিয়ে লেখা আমাদের এটা, মানে আমরা পেন দিয়ে লিখে যে টাইপ করে লেখা নয়, তার মানে এটা নয়, এটা কখনো ভাববে না যেখান থেকে তোমরা কমন পাবে না। ঠিক আছে, হাতের লেখা হতে পারে, হাতে লেখা হতে পারে এটা, কিন্তু কমন তোমরা পাবেই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রথম চ্যাপ্টারের কোশ্চেন দেখব। প্রথম চ্যাপ্টারের প্রথম কোশ্চেন কী বলছে, যে ওজোন স্তর ধ্বংসে। আচ্ছা, আমি একটা কথা বলে দিই শুরুতেই, যদি আমি কোনো কোশ্চেনে 3টে তারা মারি বা 3টে তারা বা 2টো তারা যদি আমি মারি, তাহলে মনে রাখবে সেই কোশ্চেন কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট, কিন্তু সেটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। আশা করি বোঝা গেল। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন কী বলছে, প্রথম কোশ্চেন বলছে ওজোন স্তর ধ্বংসে NO2 এবং CFC এর ভূমিকা কী। NO2 এবং CFC এর ভূমিকা মনে রাখবে। এই CFCর ভূমিকাটা কিন্তু এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু CFC এর ভূমিকা। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। এটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, তোমরা অনেকে হয়তো ভাবছো যে উত্তর কোথায় গেল, শুধু প্রশ্ন দিচ্ছি, উত্তর নেই। অ্যাকচুয়ালি আমি সাজেশনে শুধু প্রশ্ন দেবো, আমি উত্তর দেবো না। উত্তর যদি তোমাদের প্রয়োজন পড়ে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে। যদি দেখি আমি বেশি পরিমাণে কমেন্ট এসছে, তবেই আমি কিন্তু উত্তর সহ এই প্রশ্নের আবার নিয়ে আসবো। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের উত্তর নিয়ে আসবো, এবং সঙ্গে সেক্ষেত্রে আরও অঙ্ক নিয়ে আসবো, অঙ্কেরও সাজেশান দেবো। অঙ্ক বলতে ফিজিক্যাল সায়েন্সের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কের সাজেশান দেবো। আশা করি বোঝাতে পারলাম। তো নেক্সট কোশ্চেন বলছে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। এটা মোটামুটি ভালো কোশ্চেন। তারপরে কী বলছে দেখো, যে বিশ্বজনীনের ফলাফল উল্লেখ করো। এটাও মোটামুটি করবে, ভালো প্রশ্ন। তারপরে বলছে জ্বালানি তাপৎমূল্য কাকে বলা হয়, ইহার এককগুলি লেখো। জ্বালানির তাপৎমূল্য কাকে বলে, ইহার এককগুলি লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য, যারা 2026 সালের মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হয়, এর মূল লক্ষ্যগুলি লেখো। এখান থেকে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও কিন্তু তোমাদের 26 সালের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাজেশন 2026 কিন্তু এটা। ঠিক আছে, 2026 সালের। তারপর নেক্সট কী বলছে, মিথেন হাইড্রেট কাকে বলা হয়, ইয়ার সংকেত লেখো। ফায়ার আইস কাকে বলা হয়। আর এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে মাত্র আমি 3টে কোশ্চেন দিলাম, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যে কোশ্চেনগুলো আছে, এখানে মোট 6টা কোশ্চেন দেওয়া আছে। এই 6টা কোশ্চেনে কিন্তু তোমরা পড়বে। এটা অবশ্যই মনে রাখবে, আমরা কিন্তু সাজেশান দিচ্ছি 2 মার্কস এবং 3 মার্কসের। ঠিক আছে, এবং 3 মার্কসের কোশ্চেনের আমরা কিন্তু সাজেশান দিচ্ছি। আশা করি বোঝা গেল। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট চ্যাপ্টার কী বলছে। নেক্সট চ্যাপ্টার 2 বলছে বয়েল এবং চার্লসের উভয় সূত্রে গ্যাসের ভরকে নির্দিষ্ট রাখা হয় কেন। গ্যাসের ভরকে নির্দিষ্ট রাখা হয় কেন, এটা কিন্তু ভালো প্রশ্ন। 2টো তারা মারলাম। ঠিক আছে, তারপরে বলছি বেলুনে ফু দিলে বেলুনের আয়তন এবং চাপ উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কি। এটা আমি একটা দানা মারবো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু ততটাও ইম্পর্টেন্ট নয়। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন চার্লসের সূত্র বিবৃতি করো। মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে বলেছে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। মানে কি 4টে-5টা তারা মারলে ভালো হয়, কিন্তু আমি 3টের বেশি মারতে পারবো না, তাই না, নিয়ম অনুযায়ী। তারপরে কী আছে দেখো, তারপরে বলেছে কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র বিবৃত করো। কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র বিবৃত করো, এটা ইম্পর্টেন্ট, একটা তারা মারছি, মোটামুটি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তো নেক্সট পেজ দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। তার মানে PV/T = যে কনস্ট্যান্ট, এটা প্রমাণ করতে পারছে। এটা কিন্তু 3টে দ্বারা মারা আছে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। মোটামুটি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য পড়ো। ঠিক আছে, তারপরে বলছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। PV = nRT, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো চ্যাপ্টার 4-এ, আমরা চ্যাপ্টার 3-র এখানে কোশ্চেনগুলো তোমাদের দেইনি, তোমাদের এখানে চ্যাপ্টার 3-র কোশ্চেনগুলো দেওয়া হয়নি। চ্যাপ্টার 4-এর কোশ্চেনগুলো আমি এখানে দিয়েছি। চ্যাপ্টার 3-গুলো অঙ্ক, তো কোনো অঙ্ক ছাড়া কিছুই আসবে না। তো অঙ্কগুলো আমি আরেকটা ভিডিও করবো, যেখানে আমি অঙ্কগুলো কিছু অঙ্ক দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, এবং আশা করি সেই ধরনের অঙ্ক বা সেই অঙ্ক তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। সেটা তোমাদের কমপ্লিট জানাতে হবে, তোমাদের কতটা প্রয়োজন তার উপরেই কিন্তু আমি ভিডিওটা করবো। ঠিক আছে, তো নেক্সট দেখো কী বলছে,
চ্যাপ্টার 4 থেকে বলছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কী বোঝো 19 × 10⁻⁶ কেলভিন বলতে কী বোঝো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, কিন্তু কেন সেটা তোমার বলতে হবে, ব্যাখ্যা করতে হবে। গ্যাসের ক্ষেত্রে দুই প্রকার আয়তন প্রসারণ দেখা যায়, ব্যাখ্যা করো। হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে দুই প্রকার দেখা যায়, কেন এটা ব্যাখ্যা করতে হবে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপরে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলা হয়, ইহার একক এবং মাত্রা লেখো। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলা হয়, ইহার একক মাত্রা পূর্বে তাপ পরিবাহিতাঙ্ক সংখ্যাটা সব জায়গায় আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি, তার জন্য আমি দুটো দ্বারা মারছি, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, তাপীয় রোধ কী, অর্থাৎ তাপীয় রোধের রাশিমালাটি লেখো। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবারের জন্য, যারা 26 সালের মাধ্যমিক দেবে তাদের কিন্তু এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য লেখো দুটি, ঠিক আছে, এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমাদের চ্যাপ্টার 5, এই আমাদের চ্যাপ্টার 4 নম্বরের চ্যাপ্টার, এই কটা মাত্র কোশ্চেন ছিল। আশা করি তোমাদের এতে কোনো আপত্তি থাকার কথা নয়, ঠিক আছে। নেক্সট দেখো চ্যাপ্টার 5 থেকে কী বলছে, প্রমাণগুলো আমি এখানে কয়েকটা প্রমাণ দিয়েছি, ঠিক আছে। এই প্রমাণগুলোর মধ্যে কিন্তু তোমাদের একটা প্রমাণ পেয়ে যাবে, এবং একটা প্রমাণ আমি এখানে দিতে ভুলে গেছি, সেটাও আমি বলে দেবো একেবারে, ঠিক আছে। তো চলো, প্রথমে যেটা আছে প্রমাণ করো R=2F, ঠিক আছে, R=2F প্রমাণ করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রমাণ থেকে একটা আসবে, একটা প্রমাণ, এবং এর পরে একটা আছে এসনেলের সূত্রটি বিবৃতি করো। তোমরা তো করবে, এটা অবশ্যই করতে, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা এসনেলের সূত্র, এবং এই যে প্রমাণটা ∆I + I2 - এই দুটো প্রমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন দুটো প্রমাণ, এই যে R=2F এবং ∆I + I2 - ঠিক আছে, এই দুটো প্রমাণ থেকে কিন্তু একটা প্রমাণ আসার সম্ভাবনা আছে। এবং এখানে আর একটা প্রমাণ বলে দিই আমি, যে tan I, tan I হচ্ছে আপতন কোণ, আর হচ্ছে মিউ যদি প্রতিসরাঙ্ক হয়, তাহলে এই যে প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, ঠিক আছে, তোমাদের যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য, ঠিক আছে। তারপরে বলে যে বিবর্ধক কাজ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার লেখো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখান থেকে আমি এক একটা প্রশ্ন না দারুণ প্রশ্ন রাখা আছে এখানে, ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3টে দ্বারা মারা উচিত, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। নেক্সট পেজে দেখো কী বলছে, আবারও বলছি আমি কিন্তু 2 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেনে সাজেশন দিচ্ছি, 1 মার্কস নয়, ঠিক আছে। 1 মার্কসের কোশ্চেনের জন্য তাহলে তোমরা কী করবে, 1 মার্কসের কোশ্চেনের সাজেশন পেতে গেলে তোমরা অবশ্যই আমার আগে যে ভিডিওগুলো ছাড়া আছে সেই প্রতিটা ভিডিওর প্রথম 10-15 মিনিট করে দেখলেই হবে, ঠিক আছে। ওখানে কিন্তু বিভিন্ন রকম শর্টস ভিডিও, এই বিভিন্ন MCQ টাইপ এবং SAQ টাইপ কোশ্চেন করে দেওয়া আছে, বিভিন্ন WBTA বলো, WBH বলো, বা তোমরা স্কুল টেস্ট পেপার বলো, বা ABTA বলো, এগুলো সলভ দেখো করে দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, রৈখিক বিবর্ধন কী, রৈখিক বিবর্ধন কাকে বলে, যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, যে কখন m=1 হবে। মনে রাখবে যে 2F দূরত্বে বস্তু চলে গেলে m=2F দূরত্বে বস্তু থাকলে প্রতি বিম্ব 2F দূরত্বেই তৈরি হয়, তখন কিন্তু m এর মান 1 হয়ে যায়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবারের জন্য 1 নম্বরের একটা প্রশ্ন, তাও আমি বলে দিচ্ছি সাজেশন হিসাবে আসতে পারে, কিন্তু বড় প্রশ্নের মধ্যে থাকতে পারে। আলোর বিচ্ছুরণ কাকে বলা হয়, এটি প্রাকৃতিক বিচ্ছুরণের উদাহরণ দাও। এটা ইম্পর্টেন্ট, মোটামুটি প্রতি বছরের জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে থেকে যায়। তারপর হচ্ছে রঙিন কাচ চূর্ণ সাদা দেখায় কেন, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। কাপড় কাচার পর কাপড়ে নীল দেওয়া হয় কেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, মোটামুটি তোমরা করতে পারো, ঠিক আছে। তারপরে বলছে আলোর বিক্ষেপণ কাকে বলা হয়, বিক্ষেপণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 3টে দ্বারা মারবো। বিক্ষেপণটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন, এটা 2 দ্বারা মারবো, কারণ এটা কিন্তু লাল কালি দিয়ে লিখছি, লাল আলো কেন, লাল সংকেত কেন বিপদ সংকেত, সেটা কিন্তু বুঝতে পারবে, মানে বুঝতে পারবে না, সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো, মানে কতটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। আমরা বিপদ সংকেত এটা আসে, মাঝে মধ্যে আসে, এসব প্রশ্নের উত্তর একটাই উত্তর হয় যে লালের তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি, বলে কম্পাঙ্ক অনেক কম, তার জন্য কিন্তু লাল আলো ব্যবহার করা হয়, ঠিক আছে। তো কুলম্বের সূত্রটি চ্যাপ্টার 6 চলতরিতের চ্যাপ্টার, তো সেখানে বলছে কুলম্বের সূত্রটি লেখো গাণিতিক রূপ সহ, করতে পারো, তারা মারবো না, ভালো কোশ্চেন। কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা দাও, এটা একটা তারা মারবো, কারণ এবারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে। তো তড়িৎচালক বল কাকে বলা, ইয়ার একক এবং মাত্রা লেখো, এটাও কিন্তু তড়িৎচালক বলের সংজ্ঞাটা বা এর এককটা আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি, ফলে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে 2টি পার্থক্য লেখো, এটাও কিন্তু আমি প্রচুর জায়গায় দেখেছি কোশ্চেনটা, মানে 2026 সালের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি বলতে পারো, ঠিক আছে। ওহমের সূত্রটি বিবৃতি করে, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, মারাত্মক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 দ্বারা না মারলে পাপ হয়ে যাবে, ঠিক আছে। 2টি অহমীয় এবং 2টি অহমীয় পরিবাহীর উদাহরণ দাও, ভালো কোশ্চেন, করতে পারো, অসুবিধা নেই, ভালো কোশ্চেন এটা, ঠিক আছে, করতে পারো। কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট বোল্ট কাকে বলা হয়, এদের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু একটা বোমের মতো কোশ্চেন, দারুণ কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, আচ্ছা এই কোশ্চেন দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে এবার, কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট বোল্ট কাকে বলা হয়, এদের মধ্যে সম্পর্কটি লেখো। তারপর তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো গাণিতিক রূপ সহ,
এটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু 3টে তারা মারলাম, খুব ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, তো চলো নেক্সট পেজে কী বলছে দেখে নাও। যারা কোনো ভিডিওটা লাইক করোনি, সাবস্ক্রাইব করে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, তাই কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর লাইক করবে আর সাবস্ক্রাইব কিন্তু করে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইবটাও কিন্তু করে যাবে। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, ওয়াট কাকে বলা হয়, এটা কিসের একক, পড়ে রেখো একবারের জন্য একটা তারা মেরে দিচ্ছি, এটা আগেটা দুটো তারা মারি। ঠিক আছে, তারপরে বলছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, এটা নতুবা অ্যাম্পিয়ার যে ফিল্মের মামস্ত নিয়ম, এই দুটোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় এসে বসে আছে। ঠিক আছে, এই যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অথবা ফিল্মের বামস্ত নিয়ম, ফিল্মের বামস্তটা আমি বেশি ভোট দেবো, কারণ এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট ওটার থেকে। ঠিক আছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো বলছে বাল্যর চক্র, ঘূর্ণন বেগ এবং বাল্যর চক্র যে ঘূর্ণন বেগ এবং ঘূর্ণন অভিমুখের উপর কীভাবে নির্ভর করে। এটাও কিন্তু আমি এবার এই কোশ্চেনটা আমি কিন্তু বলবো 2026 সালের জন্য এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু 2026 সালের জন্য এই প্রশ্নটা। তবে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রগুলি, অর্থাৎ এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে লিখতে হবে যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ঠিক আছে, তারপরে বলেছে ডায়নামো আর মোটরের মধ্যে দুটি পার্থক্য লেখো। দুটো তারা আমার তৈরি, কারণ এই কোশ্চেনে আমি অনেক জায়গায় দেখেছি, এবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসেবে থেকে যাচ্ছে। তারপরে বলছে গৃহস্থলীর বৈদ্যুতিক পদ্ধতিতে কোন সময় যুক্ত করা এবং কেন করা হয়, এটা কিন্তু 3টে তারা মারবো, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমান্তরাল সময়ে রাখা হয়, কিন্তু কেন রাখা হয় সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই ছিল আমাদের চলতরিতের উপর কতগুলো কোশ্চেন। এবার আমাদের বলছে চলতরিতের পরে কী আছে আমাদের, এবার আমাদের আছে ইউনিট 7-এর কোশ্চেন, চ্যাপ্টার 7-এর কোশ্চেন। চ্যাপ্টার 7-এ আছে আমাদের পরমাণু নিউক্লিয়াস বলে যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের কোশ্চেন। তো কী বলছে, আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে 3টি পার্থক্য লেখো। বেসিক্যালি তোমরা আয়নন ক্ষমতা আর ভেদন ক্ষমতা বলে দুটো পার্থক্য আছে না, হ্যাঁ, আয়নন ক্ষমতা আর হচ্ছে ভেদন ক্ষমতা, এই দুটো থেকে এই 3টের মধ্যে কিন্তু এই দুটো পয়েন্ট অবশ্যই কিন্তু সঙ্গে রাখবে, এই ভেদন ক্ষমতা। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মানে তিনটে পার্থক্য তো করবে, তার মধ্যে এই দুটো পার্থক্য অবশ্যই করো। ঠিক আছে, সঙ্গে আরেকটা পার্থক্য তুমি করে নিও তোমার মতন করে, তবে এই দুটো কিন্তু তুলে দেয়, কিন্তু বিষয় তুলে দিতে পারে, তাই বললাম। তার জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলছে ভর ত্রুটি এবং নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলা হয়। পুরো একটা দ্বারা মারলাম। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন বলতে কী বোঝে, এটা দুটো দ্বারা মারবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন আর 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে আলফা কণা নির্গত হলে যে নতুন মৌল উৎপন্ন হবে তার কেন্দ্রে কতগুলি প্রোটন আর কতগুলি নিউট্রন থাকবে। একদম সহজ কোশ্চেন, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এবারে দেখছি আমি অনেক জায়গায় আসছে। এক্স একটা পরমাণু দিয়ে তার মাথায় ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দিয়ে বলছে এখান থেকে তৈরি হচ্ছে, মনে করো ওয়াই তার সামথিং মাথায় উপরে কিছু একটা তলায় কিছু একটা দিয়েছে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা দিয়ে বলছে এর থেকে কটা আলফা এবং কটা বিটা নির্গত হয়েছে। এই ধরনের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য এই ধরনের কোশ্চেনগুলো মনে রাখবো। আলফা কণা নির্গত হওয়া মানে কিন্তু ভর সংখ্যা 4 কমছে, প্রোটন সংখ্যা 2 কমছে। আর বিটা কণা নির্গত হওয়া মানে ভর সংখ্যা যা আছে তাই, প্রোটন সংখ্যা কিন্তু 1 বাড়ে। ঠিক আছে, এইটুকু মনে রাখলে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল ফিজিক্যাল সায়েন্সের উপর, ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট পার্ট যেটা কেমিস্ট্রি পার্ট বাদ দিয়ে, ফিজিক্যাল সায়েন্সের পার্ট, ফিজিক্সের পার্ট যেটুকু, সেটুকুর উপরে কিন্তু টোটাল আমি 50টা কোশ্চেন সাজেশন করেছি। ঠিক আছে, আশা করি এর থেকে কমে সাজেশন করা আর মিথ্যে কথা বলা সমান হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে করবে। যদি বারবারই বলছি, যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা খুঁজে না পাও, ঠিক আছে, যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা খুঁজে না পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং যদি বলো যে তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তরই করে দিতে হবে, তাহলে আমি বলবো তোমরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। এই নাম্বার দিয়ে দিলাম 7479284838, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নিজের পরিচয় দেবে আগে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ অনলি। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাকে জানাতে পারো, তাহলে আমি কিন্তু তোমাদের একটা আলাদা নোটস দিয়ে দিতে পারি। ঠিক আছে, বোঝা গেল আশা করি। ঠিক আছে, তো চলো আমাদের কেমিস্ট্রি পার্টের কোশ্চেনগুলো একবার দেখে নেওয়া যাক, কেমিস্ট্রি পার্টের কী কী কোশ্চেন দিচ্ছে। চলো এবার আমরা দেখবো কেমিস্ট্রি পার্টের কিছু সাজেশন কোশ্চেন। ঠিক আছে, কেমিস্ট্রি পার্ট থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমরা দেখছো ফিজিক্স লেভেল 2.0 তরফ থেকে ভর্তি বিজ্ঞান সাজেশন 2026। তো চলো আমরা 2 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেনই দেখবো, এখানে 2-1টা 1 নম্বরের কোশ্চেন থাকলেও থাকতে পারে। ঠিক আছে, তো দেখো হাতে লেখা হয়তো নাও বুঝতে পারো, তাই আমি পড়ে দিচ্ছি, যেহেতু হ্যান্ড রাইটিং, ঠিক আছে, আমার খুব বাজে তার জন্য। তো দেখো কেমন ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো প্রথম কোশ্চেন 8.1-এর প্রথম কোশ্চেন বলছে ডোবে রাইনারের ত্রয় সূত্রটি লেখো।
এটা মোটামুটি একটা তারা মারতে পারি আমি, যে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু আমি দিয়েছি কারণ হাতে রাখতে হয় কিছু কোশ্চেন, ঠিক আছে। তারপরে তাকে বলে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো, এটা দুটো তারা মারবো, ঠিক আছে। তারপরে কী আছে, হাইড্রোজেনকে দুষ্টুমূল্য বলা হয় কেন, এটা তিনটে তারা মারবো, কারণ এটা আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তারপরে যে দুটো, ওইগুলো 10টা বা 12টা করে তারা মারলে খুব ভালো হয়, কারণ এই দুটো থেকে তোমার আসবে পরীক্ষায়। কী বলেছে, আয়নন বিভব, আয়নন শক্তি বা আয়নায়ন শক্তি কাকে বলা হয়, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর ইহা কীভাবে পরিবর্তিত হয়। হ্যাঁ, 10-12টা বলে তালা মেরে রাখো, আমি 3টের বেশি তো মারতে পারবো না, তাই 3টেই মারছি, ঠিক আছে। তারপর যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর ইহা কীভাবে পরিবর্তিত হয়। এই যে এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আমি বললাম, এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা। এই যে আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব কাকে বলা হয় আর তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়, এই দুটো অল্টারনেট করে কিন্তু প্রতি বছরই প্রায় আসে, ঠিক আছে। সুতরাং এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা সংজ্ঞা দুটো ভালো করে পড়বে, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবারের জন্য, মারাত্মক গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন দিলাম। এবং এখানে কিন্তু আমাদের 8.1-এর প্রথম চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমাদের শেষ হয়ে গেল, বেশি না 5টা মাত্র কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। তারপরে 8.2-তে চলে এসো। 8.2-তে দেখো প্রথম কোশ্চেন কী বলছে, আয়নীয় যৌগের গলনাঙ্ক বেশি হয় কেন, এটা দুটো দ্বারা মারবো কারণ এই কোশ্চেন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে। তারপরে বলেছে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো, ঠিক আছে। এটাও কিন্তু 3টে দ্বারা মারবো কারণ এটাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে বলছে লুইস ডট চিত্র অঙ্কন করো, NH3 আর CO2 এই দুটো সবথেকে বেশিবার মানে সবথেকে বেশি আসার সম্ভাবনা আছে বলে এই দুটোই দিলাম। তবে তোমার লুইস ডট চিত্র তোমাদের সামনে যা আসবে মনে সবই তোমরা করে দিও, ঠিক আছে। তবে আমি এই দুটো দিয়েছি, এই দুটো করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। দুটি মৌল এম আর এন এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে এত এবং এত হলে মৌল দুটি কীরূপ যোজ্যতা দ্বারা যৌগ গঠন করবে, যৌগটির সম্ভাব্য সংকেত কী। এই কোশ্চেনটা আমি বেসিক্যালি দিলাম, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, তবে এই পার্টিকুলার এই কোশ্চেনটা বলবো না, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, তাই আমি একটা কোশ্চেন দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম যে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তারপর নেক্সট কী বলছি দেখো, আচ্ছা এখানে আমাদের 8.2 শেষ, মাত্র 4টে কোশ্চেন দিয়েছি সাজেশানে, ঠিক আছে। এর থেকে কম আর বোধহয় দেওয়া সম্ভব না, ঠিক আছে। 8.3 থেকে কী দিয়েছি দেখো, বলছে জলের তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ জলের পরিবর্তে আমরা সামান্য অ্যাসিড মিশ্রিত জল ব্যবহার করি কেন বা করা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3টে দ্বারা মেনে রাখতে পারো। তারপরে বললো যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডের এবং যে ক্যাথোডে এবং অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো, এটা হচ্ছে 10-12টা তারা মেরে রাখো, ঠিক আছে। তাও কম পড়ে যাবে কারণ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য 2026 সালের জন্য। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অনুঘটক হিসাবে কী বলেছে, অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে ক্যাথোড অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 3টে দ্বারা মারছি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তবে নেক্সট দেখো কী বলছে, তারপরে দেখো বলেছে অ্যানোড মার্ট কী। অ্যানোড মার্ট কী কিন্তু বরাবরের জন্যই গুরুত্বপূর্ণ থাকে, প্রতি বছরের জন্য এটা, ঠিক আছে। অ্যানোড মার্ট কী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এখান থেকে যে মূল্যবান ধাতুগুলো উৎপন্ন হয় ওদের নামটা, এটা কিন্তু সংজ্ঞার মধ্যে আছে বলে আমি আলাদা করে কোশ্চেনটা দেইনি, সংজ্ঞার মধ্যেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। একটা কথা বলে দিই, তোমরা যারা এই কোশ্চেনগুলোর PDF পেতে চাইছো, এই কোশ্চেনগুলো যদি PDF পাওয়া যেত খুব ভালো হতো স্যার, তো তাদেরকে বলছি তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ, আমাদের তোকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আর টেলিগ্রাম চ্যানেল, আমাদের টেলিগ্রাম, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলটা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ঠিক আছে। আমাদের এই চ্যানেলগুলোই কিন্তু তোমরা জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু সমস্ত PDF পেয়ে যাবে, ঠিক আছে। তারপর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে কিন্তু জয়েন করে যাবে। আশা করি বোঝা গেল, তাহলে এই কোশ্চেন তোমরা পেয়ে যাবে সেখান থেকেই। তারপর দেখো বলে যে তড়িৎ লেপন কী, ইয়ার উদ্দেশ্যগুলি কী কী। তড়িৎ লেপন কাকে বলে, ইয়ার উদ্দেশ্যগুলি কী কী, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার তোমাদের জন্য এটা, ঠিক আছে। তড়িৎ লেপন কী, ইয়ার উদ্দেশ্যগুলো কী কী। তারপরে দেখো বলে যে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ রূপে কী কী ব্যবহার করা হয়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমি অনেক জায়গায় দেখেছি, ঠিক আছে। সোনার প্রলেপের জায়গায় যদি রূপোর প্রলেপ থাকে, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, সোনার জায়গায় রূপো থাকতে পারে, এবং সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে সাজেশান হিসাবে, ঠিক আছে, 2026 সালের হিসাবে। তো তারপর 8.4-এর কী বলছি দেখো, সাজেশানের কোশ্চেন কী কী আসছে দেখো, আমি খুব কমই কিন্তু দিচ্ছি, আশা করি তোমাদের এর থেকে যে আরও কমাতে পারলে ভালো, তেমন কোনো আশা করি তোমরা করবে না, ঠিক আছে। এর থেকে কম কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। 8.4-এ কী বলছে, অ্যামোনিয়া শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় না, যে P2O5 ব্যবহার করা হয় না কেন, CaO ব্যবহার করা, এটা কেন ব্যবহার করা হয় না। তাই এটা উত্তরে একটা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে এটা যৌগ উৎপন্ন করবে, তার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় না, বিক্রিয়াটা লিখে দিতে হয়। তারপরে বলে যে খুব গুরুত্বপূর্ণ, এটা তরল অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়ার পার্থক্য অবশ্যই করবে, এবং এদের সংজ্ঞাটা কিন্তু অবশ্যই করবে, তরল অ্যামোনিয়া এবং লাইকার অ্যামোনিয়ার যে সংজ্ঞাটা কিন্তু অবশ্যই তোমরা করবে, ঠিক আছে। বিক্রিয়ার সাথে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ, হ্যাঁ, অনেকগুলো বিক্রিয়া হয়, জারণ বিজারণের যে 4-5টা বিক্রিয়া আছে না, সেখান থেকে যখন একটা বিক্রিয়া তুলে দিলেই হয়ে যায়, ঠিক আছে। তারপর যে হেবার পদ্ধতি আলোচনা করো, মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেজলার বিকারক কী,
খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, ইউরিয়া শিল্প উৎপাদন পদ্ধতি আলোচনা করো। বাবারে তো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এর ব্যবহারটাও আমি দেবো ভাবছিলাম, তার ব্যবহারটাও তোমরা করে রাখবে পারলে, ঠিক আছে। তারপর বলছি H2S এর বিক্রিয়া সত্ত্ব এবং সমীকরণটি লেখো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, দুটো তারা মারছি, মোটামুটি ইম্পর্টেন্ট। বলছে K2Cr2O7 এর মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে কি উৎপন্ন হবে, এটাও কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন কী বলছে দেখো, সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে H2S এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই করবে। তারপর বলছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হবে, এটাও কিন্তু অবশ্যই তোমরা করবে, ঠিক আছে। এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। অসওয়াল্ড পদ্ধতির প্রতিটি ধাপ আলোচনা করো। আচ্ছা, এখানে কিন্তু পরীক্ষায় প্রতিটি ধাপ কথাটা আমি কেন লিখেছি, কখনো একটা ধাপ লিখতে পারে, কখনো দুটো ধাপ লিখতে পারে, কখনো দুটো ধাপ লিখতে পারে, দুটো ধাপই কিন্তু লিখতে পারে, কিন্তু তোমরা কিন্তু প্রতিটা ধাপ করবে, কারণ কিন্তু ধাপ কিন্তু উল্লেখ না করে দিলে প্রতিটাই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে বলছে স্পর্শ পদ্ধতি সত্য আলোচনা করো। আমি অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো একটা কথা বলি, এই কোশ্চেনগুলো কিন্তু এই অসওয়াল্ড পদ্ধতি স্পর্শ পদ্ধতি কিন্তু সরাসরি না এসে একটু কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন কিন্তু একই। তোমরা এই জায়গাটা ভালো করে করবে, এই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে কিন্তু এই কোশ্চেনই আসবে, এটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। প্রশ্ন তো হুবহু এরকম আসলো না, কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে কিন্তু এই কোশ্চেনই আসবে, এটুকু গ্যারান্টি, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, তারপরে 8.5-এ কী বলছে, 8.5-এ বলছে প্রথম কোশ্চেন, ইলেকট্রন তত্ত্বের সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দুটো তারা মারলাম, ঠিক আছে। থার্মিট মিশ্রণ কি, মোটামুটি একটা তারা মারছে এটা, ঠিক আছে। বলছে লোহায় মরচে ধরে কেন, মরচে নিবারণের দুটি উপায়, মরচে নিবারণের উপায়টা কিন্তু তিনটে তারা দেবো, আর লোহায় মরচে ধরে কেন একটা তারা দেবো, ঠিক আছে। তারপরে বলছে দীর্ঘদিন ধরে খোলা হাওয়ায় কবার নির্মিত পাত্র রাখলে সবুজ ছোপ পড়ে কেন, এটাই তিনটে তারা মারতে হবে, কারণ এটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকছে, ঠিক আছে। 8.6-এ কী বলছে দেখো, কার্যকরীমূলক কাকে বলা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, দুটো তারা মারলাম, ঠিক আছে। এলপিজি এবং সিএনজির পুরো নাম কি, ব্যবহার লেখো। তোমরা জানো এগুলো, তবুও আমি কোশ্চেনে রাখলাম, তার কারণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, পুরো নামটা কিন্তু আসতে পারে। CH4 থেকে CCl4, এটা লেখা ভুল হয়ে গেছে একটু, CCl হবে, CCl4 পরিবর্তনই দেখো, অর্থাৎ তোমাদের মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইডের যে 4টে ধাপের পরিবর্তন, এটা কিন্তু পরীক্ষায় 4টে ধাপ দিতে পারে, আবার দুটো ধাপ দিতে পারে, ঠিক আছে। এই প্রতিটা ধাপ কিন্তু ভালো করে, প্রতিটা ধাপের নাম এবং ভালো করে মনে রাখবে, ঠিক আছে। সবটাই কিন্তু এখানে মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য, ঠিক আছে। তারপরে দেখো বলে যে H2C11 CH2 সঙ্গে H2 দিলে পিটি আর বিডি বা হচ্ছে তুমি যে র্যানি নিকেল দাও, তাহলে তোমার কী উৎপন্ন হবে, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যে করে এখানে রাসায়নিক বিক্রিয়া দিয়েছি না, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। H2C11 CH2 প্লাস Br2 যদি দিই আমরা, কী উৎপন্ন হবে, এটাও কিন্তু, এটা হচ্ছে ব্রোমিনের সংযোজন, এটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন ছিল, ঠিক আছে। ইথিলিন থেকে কী হবে, পলিইথিলিন তৈরি করা হয়, এটা মোটামুটি একটা তারা মারছি, কারণ একটা তারা মারার মতনই গুরুত্বপূর্ণ ওটা, ঠিক আছে। এর পরের কোশ্চেন কী বলছে, বলছে টেফলনের মনোমারের নাম কি, খুব গুরুত্বপূর্ণ টেফলনের মনোমার এবং তার ব্যবহার, ঠিক আছে। টেফলনের মনোমার এবং তার ব্যবহার দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। স্টেরিফিকেশন পদ্ধতিটি লেখো, এস্টার কীভাবে উৎপন্ন হয়, ঠিক আছে, এটা দেখাতে হবে। অ্যাসিটিক অ্যাসিড থেকে কীভাবে এস্টার উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর যে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaHCO অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়, বা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কী উৎপন্ন হবে, এভাবেও কিন্তু কোশ্চেনটা ঘুরে আসতে পারে। তো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে করবে। ডিনেচার ডিসপিট কাকে বলা, এর একটা ব্যবহার লেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে 41টা দিলাম, ঠিক আছে, আর নেই। তো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি এবং আগের যে কোশ্চেনগুলো দিয়েছি সব মিলে কিন্তু তোমাদের টোটাল মোট আমি আগে 91টা কোশ্চেন দিয়েছি টোটাল বইয়ের থেকে, 2 মার্কস এবং 3 মার্কসের। এই 91টা কোশ্চেন করলে আশা করি তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে অবশ্যই, ঠিক আছে, অবশ্যই কমন পাবে। এবং কোশ্চেনগুলো কিন্তু বলছি সরাসরি কিন্তু নাও আসতে পারে, একটু ঘুরিয়েও কিন্তু আসতে পারে, মানে ওই একই কোশ্চেন আসবে কিন্তু একটু ঘুরিয়ে এলো কোশ্চেনটা, এভাবে কিন্তু বেসিক্যালি ভৌতবিজ্ঞান প্রশ্ন আসে। তো তোমরা কিন্তু সেইভাবে সব রকমভাবে রেডি হয়ে থাকবে, আশা করি আমার কথাটা বোঝা গেল, ঠিক আছে। আর যারা এখনও ভিডিও লাইক করেনি, কমেন্ট করুন, তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, বন্ধুদের কাছে জানিয়ে দাও, ঠিক আছে, এবং সবার কাছে পৌঁছে দাও ভিডিওটা, ঠিক আছে, সব বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, ঠিক আছে। আর তোমাদের যে অঙ্কগুলো আছে, চলতরিতের উপর কিছু অঙ্ক আসতে পারে, একটা দুটো, একটা অঙ্ক আসতে পারে, সেটা সমান্তরাল সমবায় বা শ্রেণী সমবায় হতে পারে, বা তোমাদের হচ্ছে এর উপর হতে পারে কত টাকা ব্যয় হচ্ছে, তড়িৎ খরচ, তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে কতটা, তার উপর অঙ্ক আসতে পারে, বা তোমার এখান থেকেও অঙ্ক আসতে পারে, রাসায়নিক গণনা থেকে অঙ্ক আসতে পারে, 2 নম্বর চ্যাপ্টার থেকেও কিন্তু অঙ্ক আসতে পারে, গ্যাসের আচরণ থেকেও। তো এই যে অঙ্কগুলো আসতে পারে এখান থেকে, যেমন ধরনের অঙ্ক আসতে পারে, আমি সমস্ত ধরনের অঙ্ক একটা একটা করে করে দেবো, ঠিক আছে। তার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং যে অঙ্কগুলো করবো প্রতিটা টাইপের অঙ্ক একটা করে করবো, তো আশা করি তোমাদের কোনো অঙ্ক বাদবে না ওখান থেকে, ঠিক আছে। তো তোমাদের ফুল প্র্যাকটিসের জন্য, ফুল প্রিপারেশনের জন্য কিন্তু একমাত্র ফিজিক্স ল্যাব 2.0 আছে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।